সালটা 1948। কলকাতার হাজরা রোডের উপরে 8x12 ফিটের একটা চায়ের দোকান, যার নাম ছিল প্যারাডাইস ক্যাফে। প্যারাডাইসে সেই নোংরা চেয়ার টেবিলে বসে আড্ডা দিতেন একদল তরুণ। কারা তারা, তাই তো? এদের মধ্যে কয়েকজনের নাম ছিল মৃণাল সেন, তাপস সেন, সলিল চৌধুরী আর ঋত্বিক ঘটক, আমাদের সকলের প্রিয় ঋত্বিক ঘটক। সেখানে আবার কখনো কখনো আসতেন বিজন ভট্টাচার্য। এইখানেই আড্ডা হতো, তর্ক হতো, আরও অনেক কিছু। আর এই আসরের যে মধ্যমণি ছিলেন, তিনি ছিলেন ঋত্বিক ঘটক। ঋত্বিকের রাজনীতি আর সিনেমার সূতিকাগার নোংরা চেয়ার টেবিলে ঠাসা এই প্যারাডাইস ক্যাফে। এসব তরুণদের মধ্যে সব থেকে বেপরোয়া ছিলেন ঋত্বিক ঘটক। সিনেমাতে আসার স্বপ্ন তার ছিল না, তার স্বপ্নের সমস্তটা জুড়ে ছিল নাটক। ঋত্বিকের সিনেমাতে আসার একটাই কারণ ছিল, কারণ সিনেমা একসাথে বহু মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। তার মেজদা অর্থাৎ সুধীশ ঘটক ছিলেন সিনেমার লোক। দাদার বহু সিনেমার সাথে সরাসরিভাবে তিনি জড়িত ছিলেন। দাদা সুধীশ ঘটকের সূত্রেই সিনেমার বহু লোকের সঙ্গে পরিচিত হলেন ঋত্বিক ঘটক। নিমাই ঘোষের ছিন্নমূল সিনেমায় কাজ করতে গিয়ে তার দেখা হয় আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়ের সাথে। বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করার পর অবশেষে নিজের সিনেমার ঝুলি খুললেন ঋত্বিক ঘটক। নাগরিক তার প্রথম সিনেমা হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নয়। নাগরিক বিশ্বযুদ্ধোত্তর বাঙালি মধ্যবিত্ত জীবনের যে টানাপোড়েন, সেই গল্পটাকেই বলে। যে গল্প, যে জীবনবোধ, যে তিক্ততা ঋত্বিক ঘটক দেখেছেন, কোনো ভনিতা না করেই তা বলে গেছেন নাগরিক সিনেমাতে। 1952 সালে পুরো সিনেমার কাজ শেষ করেও পরে অর্থাভাবে সিনেমাটি আর মুক্তি পায়নি। ঋত্বিকের প্রথম সিনেমা নাগরিক মুক্তি পায় তার মৃত্যুর পরে, অর্থাৎ 1977 সালে। 1955 সালে আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে একটি ডকুমেন্টারি সিনেমা তৈরি করেছিলেন, যে সিনেমার নাম ছিল ওরাও। 1958 সালে প্রথম সিনেমা অযান্ত্রিক মুক্তি পায়। এজন্যে প্রচুর পরিশ্রম করেছিলেন ঋত্বিক ঘটক। কেবল 6 থেকে 7 বার শুধু স্ক্রিপ্টই বদলেছিলেন, বিভিন্ন কারণে স্ক্রিপ্ট বদলেছিলেন, কিন্তু বদলেছিলেন। তার এত পরিশ্রম কিন্তু বৃথা যায়নি। বাংলা সিনেমার জগতে এটি এখনো পর্যন্ত একটা মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। অনবদ্য একটা সিনেমা, কিন্তু সুযোগ পান তাহলে অবশ্যই দেখবেন। অযান্ত্রিক একটি অন্যরকম গল্পের নাম, মানুষ এবং যন্ত্রের ভালোবাসার গল্প এটি। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বললেন এক পরাবাস্তব গল্প। ঋত্বিক বাঙালিকে এক নতুন ঘরানা সিনেমা উপহার দিলেন এই অযান্ত্রিকের মাধ্যমে। নাগরিকের ব্যর্থতার পর মুষড়ে যাওয়া ঋত্বিককে খ্যাতি এনে দিল অযান্ত্রিক। অযান্ত্রিকের বিষয়বস্তু নির্ধারণে তিনি দেখিয়েছিলেন অতুলনীয় সাহস। জগদ্দলকে অনুভূতিপ্রবণ এক সত্তা হিসেবে কল্পনা করে তার মধ্যে মানসিক প্রতিক্রিয়া আরোপ করে সে যুগের দর্শকের কাছে উপস্থাপনের সাহস দেখিয়েছিলেন ঋত্বিক ঘটক। 1959 সালে মুক্তি পায় তার বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি। বাড়ি থেকে পালানো এক ছেলের চোখে শহরকে দেখানোর গল্প, নাকি ঋত্বিকের নিজের জীবনের গল্প এটি? তিনি নিজেও তো কয়েকবার বাড়ি থেকে পালিয়েছিলেন। এনিওয়ে, এটি তার গল্প যদি নাও হয়, তাহলেও নিজের বাড়ি থেকে পালানোর অভিজ্ঞতার যে যথার্থ ব্যবহার, সেটা তিনি এই সিনেমাতেই করেছিলেন। এরপর একে একে মুক্তি পায় মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম এবং যুক্তিতক্কর গল্প। এগুলোর মধ্যে প্রথম 3টি সিনেমাকে ত্রয়ী বলা হয়। ঋত্বিক দেখিয়েছেন দেশভাগ কি করে কোটি কোটি পরিবারকে উদ্বাস্তু করেছিল। ঋত্বিক ঘটকের সবগুলো সিনেমার চেয়ে শেষের 2টি সিনেমা একেবারেই আলাদা। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের উপর নির্মিত তিতাস একটি নদীর নাম সিনেমাটি এক মালোপাড়ার জীবন প্রবাহের গল্প, মালোপাড়ার জীবন প্রবাহের প্রতিচ্ছবি। এই গল্প শুধুমাত্র একটি মালোপাড়ার নয়, এই গল্প তিতাস নদীকে ঘিরে গড়ে ওঠা শত শত মালোপাড়ার গল্প। ছেলেবেলায় ব্রহ্মপুত্র দেখেছেন ঋত্বিক। বাবার চাকরি তখন ময়মনসিংহে, বাংলাদেশের ময়মনসিংহে। আরও বড় হয়ে চষে বেরিয়েছেন পদ্মার পাড়। নদীর পাড়ের জীবন তিনি দেখেছেন খুব কাছে থেকে, সেজন্যই বোধ হয় এত স্পষ্ট প্রতিবিম্বে ফুটে তুলতে পেরেছেন নদী পাড়ের গল্প। আবার তিতাস পাড়ের অনন্তের মতো তাকেও চলে যেতে হয়েছে নিজের জন্মভূমি ছেড়ে, সব কিছু ছেড়ে অনেক দূরে, বহু দূরে। এই সিনেমার শুটিং হয়েছিল বাংলাদেশে। যুক্তিতক্কর গল্প ছিল আরও একটি অসাধারণ সিনেমা। সোজা কথায় ঋত্বিক ঘটকের সেলফ পোর্ট্রেট হলো এই সিনেমা। এই সিনেমার মূল চরিত্র নীলকণ্ঠ কমিউনিজমে বিশ্বাসী পাঁড় মাতাল বুদ্ধিজীবী। এই ঋত্বিক ছাড়া আর কেউই নয়। এই সিনেমা নির্মাণের সময় ব্যক্তি জীবনে প্রচণ্ড অসুখী ছিলেন ঋত্বিক ঘটক। একদিকে মদ্যপান যেমন অত্যাধিক হারে বেড়ে গিয়েছিল, তেমনি অন্যান্য শারীরিক অসুস্থতাও জেঁকে বসেছিল তার দেহে। দেহের উপর ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন তিনি। তবু এই সিনেমায় কি ভীষণ নৈপুণ্যে নিজেকে বিশ্লেষণ করেছিলেন।
নিজের ছায়া এক বুদ্ধিজীবীর হারিয়ে যাওয়ার গল্প শোনালেন আমাদের। আরও বললেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। খুব পরিচিত কথা না? এটা এই সিনেমারই কথা। ঋত্বিক সিনেমায় তার বলতে না পারা কথা বলেছেন, তার প্রতিবাদ, তার চিন্তা কিংবা তার স্বপ্নের কথা বলেছেন। ঋত্বিক ঘটক গল্প ছেড়ে নাটক করেছিলেন লোকে গল্প পড়ার চেয়ে নাটকটা বেশি দেখে বলে। আর নাটক ছেড়ে সিনেমায় এসেছিলেন কারণ আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। তিনি এও বলেছিলেন যে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যদি অন্য কোনো মাধ্যম থাকতো তাহলে সিনেমাকে তিনি লাথি মেরে ফেলে দিয়ে সেই মাধ্যমটাকেই বেছে নিতেন। ভালোবেসে তিনি সিনেমাতে আসেননি, নিজের সৃষ্টিকে বাঁধতে চেয়েছিলেন স্থায়ী শিল্পদৃশ্যে। ঋত্বিক যা বলেছেন তাই করেছেন। তার ভাবনাগুলো নিয়ে তিনি পৌঁছে গেছেন অগণিত মানুষের কাছে। নাটক আর সিনেমা দুই ক্ষেত্রে অভিনয় করেছেন ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক বাম ঘরানার রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার সিনেমাতে সেই আদর্শের ছাপ স্পষ্ট। মানুষের জীবনের অভাব অনটন আর দারিদ্রতার চরম রূপ বারবার ধরা দিয়েছে তার ক্যামেরায়। এত বিস্তৃতভাবে নিচুতলার মানুষের গল্প বাংলা সেলুলয়েডের ফিতায় আজ অবধি আর কেউ বলেননি। সত্যজিৎ রায়ও বলেননি। তিতাস একটি নদীর নামে ক্ষুধার জেলায় চুরি করতে দেখা যায়। নিজের কাছে আশ্রয় দিয়েও অভাবের তাড়নায় শেষে অনন্তকে তাড়িয়ে দেয় বাসন্তী। অজান্তিকে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে যুক্তিতক্কর গল্পতে এসে অভাবের কোষাঘাতে বিপর্যস্ত বুদ্ধিজীবীকে দেখতে পাই আমরা। বাড়ি থেকে পালিয়েতে গ্রামের ছেলে কাঞ্চন কলকাতা এসে দেখে উঁচু উঁচু বাড়ি এবং তার ঠিক পাশে নোংরা বস্তি। এই শহরের অর্থনৈতিক বৈষম্য এইভাবেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ঋত্বিক ঘটক। সুবর্ণরেখার সীতা তার শিশু সন্তানকে বাঁচাতে বেছে নেয় অন্ধকার জগৎকে। আজ ঋত্বিকের যে খ্যাতি তার জীবদ্দশায় প্রায় কিছুই ছিল না। ঋত্বিক বাঙালিকে সিনেমার নতুন স্বাদ এনে দিয়েছিলেন, সিনেমায় নতুন ভাষা এনেছেন, নতুন ধরন এনেছেন, অথচ মৃত্যুর আগ অবধি প্রাপ্য সম্মান সেই অর্থে তিনি পাননি। পাওয়ার মধ্যে পেয়েছিলেন কিছু জাতীয় পুরস্কার, কখনো কাহিনীকার হিসাবে, কখনো পরিচালক হিসাবে। 1970 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। অভাবের সাথে লড়েছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে ঋত্বিক কাউকেই কাছে পাননি। মৃত্যুর সময় স্ত্রী সুরমাও ছিলেন বহু দূরে। বিশৃঙ্খলা বেপরোয়া জীবন আস্তে আস্তে তাকে শেষ করে দিচ্ছিল। ঋত্বিকের শেষ সময়গুলো সাক্ষী থেকেছিলেন আর এক চলচ্চিত্রকার মৃণাল সেন। তার ভাষায়, শেষ কটা বছর ঋত্বিকের বেঁচে থাকাটাই একটা অঘটন ছিল। অশোকে ধুকে ধুকে 1976-এর 6 ফেব্রুয়ারি রাত 11টা 5 মিনিটে তিনি পরলোক গমন করেন। মৃণাল সেন সুরমা ঘটককে খবর পাঠালেন ঋত্বিক ঘটক এক্সপায়ার্ড। কিন্তু এক্সপায়ার্ড ঋত্বিক ঘটক তার সৃষ্টির অমরত্বের সুযোগে এখনও বাঙালিকে ভাবার প্র্যাকটিস করাচ্ছেন। ক্রমাগত বলেই চলেছেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ঋত্বিক ঘটককে নিয়ে বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি অন্য কোনো বিষয়ের উপর অথবা অন্য কোনো ব্যক্তির উপর যদি আপনি কোনো ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব ভিডিও বানাতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।